হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? কাছে দূরে পথে প্রবাসে যে যেখান থেকে লাইফ স্টোরির আজকের এপিসোড শুনছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। পুরো সময় জুড়ে আর যে নীল আছে আপনাদের সাথে। লিসেনার্স, আপনাদের ভালো লাগায় একটু একটু করে চ্যানেলটি এগিয়ে যাচ্ছে। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইক কমেন্টের কারণে আমরা একটু একটু করে আকারে আরও বড় হচ্ছি। আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো লাগাতেই লাইফ স্টোরি চ্যানেলের সবচেয়ে বড় প্রাপ্তি। বরাবরের মতো আপনারা আজও লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে যাবেন। লিসেনার্স, আজকের ঘটনাটি অসম প্রেম নিয়ে। সত্যি বলতে কি, প্রেম এবং ভালোবাসা শব্দ দুটি পৃথিবীতে এসেছিল মানুষ মানুষকে যাতে ভালোবাসে, মানুষ মানুষকে যাতে আঁকড়ে ধরে রাখে, মানুষ মানুষের সাথে যেন বিশ্বাস এবং আস্থার সম্পর্কে সম্পর্কিত হয়। কিন্তু লিসেনার্স, পৃথিবীতে যত নোংরামি আছে তার অধিকাংশগুলোই কিন্তু এই ভালোবাসা নামক শব্দ থেকে আসে। আমরা যারা প্রাচীন ভালোবাসার সেই ধ্রুবতারা লাইলি মজনু, ফরহাদ শিরি, চণ্ডীদাস, রজকিনী পড়ে পড়ে বড় হয়েছি, শুনে শুনে বড় হয়েছি, তাদের কাছে ভালোবাসা এক অভূতপূর্ব মূল্যায়নের নাম, নীতি নৈতিকতার এক আধারের নাম, বছরের পর বছর, মাসের পর মাস অপেক্ষা করার নাম, ভালোবাসার মানুষটিকে একান্ত করে পাওয়ার জন্য ঐকান্তিক প্রচেষ্টায় নিজেকে একটু 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 করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করার নাম। লিসেনার্স, বলা হয়ে থাকে পড়লে সোনা খাঁটি হয়, নষ্ট হয় না। তো যারা প্রকৃতপক্ষে ভালোবাসেন তারা নিজেদেরকে পুড়িয়ে খাদমুক্ত নিখাদ সোনা হতে চান। কিন্তু আবার পৃথিবীর যত বড় বড় কেলেঙ্কারি হয়েছে সেগুলোও কিন্তু এই ভালোবাসা থেকে হয়েছে। যত বড় ধোঁকা, প্রতারণার পৃথিবী কাঁপানো ইতিহাস, সেগুলোও কিন্তু এই ভালোবাসা থেকে হয়েছে। লিসেনার্স, সময় পরিবর্তন হয়েছে, মানুষ আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে, প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের জীবন পাল্টে যাচ্ছে। সব কিছুই কি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে? আসেনি। প্রযুক্তি আর আধুনিকতার নামে নিষিদ্ধ অনেক বিষয়গুলো আমাদের মাঝে এমনভাবে অবস্থান করে নিয়েছে যা নিকষ কালো অন্ধকারে আমাদেরকে যেন তলহীন এক কুয়ায় ফেলে দিচ্ছে, যেখান থেকে মুক্তি পাওয়ার পথগুলো খুবই দ্রূহ। বলা হয় ভালোবাসা হবে প্লেটোনিক। প্লেটোনিক চিন্তাধারার সাথে আমার কোনো অবস্থান নেই, কিন্তু শুধুমাত্র শরীরের প্রয়োজনে ভালোবাসা আমার ক্ষেত্রে, আর যে নীলের কথা যদি ধরতে চান, আমার কাছে মনে হয় বিষয়টি ভালোবাসার অপলাপ। শরীরের সাথে শরীরের যে সম্পর্ক, সেটা কাম। আমাদের জাগতিক আর পাঁচটা চাহিদার মতো একটি চাহিদা। কিন্তু যদি সেই চাহিদা পূরণের ক্ষেত্রে ভালো লাগা, ভালোবাসা বা একটি সম্পর্ককে উপায় তৈরি করা হয়, তাহলে সত্যিকার অর্থে ভালোবাসা লেজ গুটিয়ে পালায়। আজকের পুরো ঘটনাটি
হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা। লিসেনার্স, আপনারা যারা বাবা মা হয়েছেন, যাদের সন্তানরা স্কুল কলেজে পড়াশুনো করে, আপনার বাসায় তো টিউটর রাখেন। অনেক ক্ষেত্রে বাসায় নিরাপত্তাজনিত কারণে আপনারা নারী টিউটর রাখেন। আপনার সন্তান কিংবা আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য। আসলে সেখানেও কি আমরা নিরাপদ? সেখান দিয়েও কি কোনো কিছু ঘটে যেতে পারে না? আজকের ঘটনাটা এমন একটি ঘটনা নিয়ে, যে আপু ঘটনাটা লিখছেন, আপু তার নামটি আমাদের কাছে প্রকাশ করতে রাজি নন। আমি তাকে চিনি, তার নাম জানি, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তার ব্যক্তিগত নিরাপত্তার দিকে তাকিয়ে আমরা ছদ্মনাম ইউজ করব। ধরুন, আমরা তার নাম দিলাম কাকলি। এবং যে পুরুষ এই ঘটনার সাথে জড়িত, তার নাম দিলাম অর্ণব। তিনি যেভাবে লিখছেন আমরা সেভাবেই পড়ার চেষ্টা করছি। হ্যালো নীল ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনার জন্য অনেক শুভকামনা। আজ আমি আপনাকে যে ঘটনা পাঠাচ্ছি, ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া এক নিকষ বাস্তবতা। লোভ এবং স্বার্থের বলি হয়ে মানুষ তার জীবনের কত বড় ক্ষতি করতে পারে, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমি। শিক্ষিতা রুচিশীলতার পরিচয়ের মাঝখানে মানুষ যে আদিম প্রবৃত্তি আর লোভ লালসায় এখনও ডুবে আছে, তার অন্যতম উদাহরণ আমি। সত্যি বলতে লজ্জা শরম সব কিছুই রয়েছে, কিন্তু আমি নিজের মধ্যে নিজে মরে যাচ্ছি প্রকাশ করতে না পারার যন্ত্রণায়। আমার জীবনের এই ভয়ঙ্কর বাস্তব ঘটনাগুলো আমি শেয়ার করে একটু মানসিকভাবে মুক্তি পেতে চাই। আমাকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ঘটনাগুলো কুড়ে কুড়ে খায়। আমি ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। তো স্বাভাবিকভাবে গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসার কারণে যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার মনে হলো আমার ব্যয় নির্বাহ করার জন্য আমার কিছু কাজ করা প্রয়োজন। তো স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছেন, তাদের উপার্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে টিউশনি। আমি টিউশনির জন্য এখানে ওখানে বহু জায়গায় ধর্ণা দিলাম, কিন্তু ঢাকা শহরে মনে হয় ছোট্ট একটা চাকরি জোগাড় করা যতখানি কঠিন, তার থেকে বেশি কঠিন একটা টিউশনি জোগাড় করা। বিভিন্ন টিউশন মিডিয়া, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিক, বন্ধু বান্ধব, বড় ভাই, বড় বোন, প্রত্যেকের পরিচিত পরিজন যারা আছে, প্রত্যেকের মাধ্যমে টিউশনি চেয়েছি, কিন্তু আমার ভাগ্যের শিখে সহজে ছেড়ে না। অনেকটা অলৌকিকভাবে হঠাৎ করে আমার এক বান্ধবী আমাকে বলে যে একটা ছেলে, একটা ভদ্রলোক ফোন দিয়েছে, তার জন্য, তার মেয়ের জন্য একজন টিউটর লাগবে। সপ্তাহে 6 দিন পড়াতে হবে, সব সাবজেক্টগুলো একটু সময় নিয়ে দায়িত্ব নিয়ে পড়াতে হবে। বেতন দিবে 12,000 টাকা। লিসেনার্স, আমি যখন এর কথা বলছি তখন 12,000 টাকা মানে অনেক কিছু।
12,000 টাকা মানে আমার থাকা খাওয়া এক্সপেন্সেসের পরেও আমার হাতে আরও অনেকগুলো টাকা বেঁচে যাবে। আমি কোনো কিছু না ভেবেই লুফে নিলাম। লিসেনার্স, বলে রাখি, আমি বিবাহিত ছিলাম, তবে সেটা গোপনে। ডিপার্টমেন্টেরই এক সিনিয়র বড় ভাইকে আমি বিয়ে করি এবং আমরা মাঝে মধ্যে একসাথে থাকতাম। টানাপোড়েন ছিল, আর্থিক টানাপোড়েন, আর আর্থিক টানাপোড়েনের জন্য আমাদের সম্পর্কও যে খুব বেশি ভালো যাচ্ছিল তা নয়। সেই জায়গা থেকে কিছুটা সচ্ছলতার জন্য আমি টিউশনিটা লুফে নেই। আমার ছাত্রী তামান্না, আমি প্রথম যেদিন ওকে দেখি, প্রথম যেদিন ওকে পড়াতে চাই, অত্যন্ত চঞ্চল একটা মেয়ে, ক্লাস 3-তে পড়ে, ইংলিশ মিডিয়াম। আমি পড়াতে যাওয়ার পর প্রথম দিনেই তার গার্ডিয়ান আমার সাথে দেখা করতে আসলো, আমার সাথে পরিচিতি করাতে আসলো। তামান্না আমাকে ম্যাম না বলে আন্টি বলে সম্বোধন করলো। আমিও সেভাবে ওকে আদর করে নিলাম। কথার এক পর্যায়ে জানতে পারলাম আমার স্টুডেন্টের বাবা ব্যবসায়ী মানুষ এবং মা একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করেন। তারা সচ্ছল, বলতে গেলে একটু বেশিই সচ্ছল। তাদের ঘরের প্রতিটি কোনায় কোনায় রুচিশীলতার ছাপ, আভিজাত্যের ছাপ। তাদের ঘরটা যে কোনো মানুষের স্বপ্নের মতো সুন্দর। আধুনিকতার এমন কোনো ছোঁয়া নেই যে ছোঁয়া তাদের ঘরে লাগেনি। আমি মুগ্ধ হলাম। আমাকে বলা হলো যে অধিকাংশ সময় যেহেতু মা কাছে থাকে না, বাচ্চাটাকে একটু সময় নিয়ে পড়াশোনা করাতে হবে, না হলে আসলে বাচ্চাটি লাস্ট কয়েকটি পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছে। আমরা চাই, অর্ণব সাহেব বললেন, আমরা চাই আপনি ওনার ম্যাম এবং পাশাপাশি বন্ধুর মতো করে ওকে গড়ে তুলুন। আপনার দিকটা আমরা দেখব, আপনার যে কোনো সমস্যায় বলবেন। ঢাকা শহরে কোনো একটা মানুষ যদি সহায়ের হাত বাড়ায়, প্রকৃতপক্ষে মানুষ তার প্রতি এক ধরনের অ্যাফেকশন কাজ করে, মানে তাকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিতে চায়। আমার বিষয়টাও তেমন। আমার মনে হলো আমার মাথার উপর একটা ছাদ হলো। আমার স্টুডেন্টের মা ভীষণ আধুনিক। তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তার চালচলনের মাঝে এক স্বাধীন দৃঢ়চেতা মনোভাব, ড্যাম কেয়ার টাইপের। তিনি তেমন কথা বললেন না, মুচকি হাসলেন। কাজের মানুষ এসে চা নাস্তার ব্যবস্থা করে গেল। তিনি শুধু আমাকে একটা কথা বললেন যে আমার মেয়েটা যেন ভেতর থেকে শক্তিশালী হয়ে গড়ে ওঠে, সহজাত নারীত্বের দুর্বলতা নিয়ে যেন গড়ে না ওঠে, সে যেন তার নিজেকে শক্তভাবে গড়ে তুলতে পারে। আমি আপনার কাছে শুধুমাত্র একাডেমিক পড়াশুনোর তালিম নয়, বরং একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাটাও চাই। ভদ্রমহিলার আচরণটা ছিল বরফ শীতল, তীক্ষ্ণ ধার, চোখ দুটো এত ক্ষুরধার যেন ফালা ফালা করে ভিতরের কথাগুলো পড়ে ফেলবে। আমার বুকে দৌড়ো দৌড়ো ভয়। অর্ণব সাহেব বেশ হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ। তিনি পরিস্থিতিটা সহজ করতে আমার সম্পর্কে বিভিন্ন খোঁজ নিলেন। আমিও একটা সহায় পেয়ে অকপটে সব কিছু স্বীকার করে ফেললাম। আমার সম্পর্ক, আমার বৈবাহিক জীবন এবং আমার
স্বামীর সাথে আমার বর্তমান অবস্থা। এভাবেই প্রথম দিন গল্পে গল্পে দিনটা কেটে গেল। পড়ানো হলো না, ব্যক্তিগত পরিচয় পরিচিতি, বাচ্চাটাকে একটু আদর করে তার কিছু খোঁজখবর নিয়ে ওদিনের মতো চলে আসলাম। আসার সময় উনি আমার হাতে 3টা 1000 টাকার নোট ধরিয়ে দিলেন। অর্ণব সাহেব বললেন, এটা আপনার যাতায়াত ভাড়া, এটা বেতনের ভিতর ধরবেন না, এটা মনে করেন আমি আপনার বড় ভাই হিসেবে আপনাকে দিলাম। মধ্যবিত্ত একটি পরিবারে হঠাৎ করে 3000 টাকা পেয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার। আমি যার পরনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। যথারীতি ক্যাম্পাসে গেলাম, আমার বান্ধবীকে এবং আমার স্বামীকে ভালো একটা ট্রিট দিলাম। এদিকে ব্যক্তিগত জীবনে আমার সাথে আমার স্বামীর দূরত্ব বেড়েই চলেছে। অভাব অভিযোগ, ক্যারিয়ার না হওয়ার চিন্তাধারা, এগুলো নিয়ে আমার স্বামী প্রচণ্ড রকম খিটখিটে একটা অবস্থায় থাকতেন। সত্যিকার অর্থে একটা কথা বলা হয়, অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায়, সুখ তখন জানালা দিয়ে পালিয়ে যায়। আমাদের বেলায়ও তাই হয়েছিল। পরদিন আমার হলের সামনে আমার যাওয়ার আগে একটা গাড়ি এসে দাঁড়ালো এবং আমাকে ফোন দেওয়া হলো, আপনার জন্য গাড়ি পাঠিয়েছি, গাড়িতে চলে আসুন। লিসেনার্স, জীবনের প্রথম টয়োটা প্রাইভেট কারে উঠে বুঝতে পারলাম পৃথিবীটা কত অদ্ভুত। আমাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। আমি মন প্রাণ উজাড় করে দিয়ে আমার ছাত্রীকে পড়ানো শুরু করলাম। সত্যিকার অর্থে শুধু পড়ানো নয়, আমার একটা দায় যোগও যেন তার সাথে যুক্ত হয়েছিল এবং আমি আমার অন্তরের সবটুকু মমতা নিয়ে তামান্নাকে পড়াতে শুরু করলাম। আমি পড়াতে যেতাম বিকাল 4:30টায় এবং আমি ওখান থেকে বের হতাম প্রায় 7টার দিকে। আমি 2 থেকে 2.5 ঘন্টা ওকে পড়াতাম। বাসায় কাজের মানুষ ছাড়া তেমন কেউ থাকতো না, তবে অর্ণব সাহেব মাঝে মধ্যে দুপুরে বাসায় থাকতেন। আমি ওগুলো খেয়াল করতাম না, বরং আমার সাথে যে ব্যবহারটা করা হতো তাতে অত্যন্ত উঁচু মানের রুচিশীল পরিবার বলে মনে হতো। পড়াতে যাওয়ার সাথে সাথেই আমার জন্য পানি, চা চলে আসতো। পড়ার মাঝখানে একটা স্ন্যাক্স, এবং অনেক দিন স্ন্যাক্সের পরিবর্তে দেখতাম পড়া শেষে আমার জন্য ভারী খাবার চলে এসেছে। খুব সুন্দর একটা সময়। আমার উৎসাহের মাত্রা আরও বেড়ে যায় তাদের এই আতিথেয়তায়। সত্যিকার অর্থে আমি যতদিন পড়াতে গিয়েছি, আমি আমার ছাত্রের মাকে কখনো ঘরে পাইনি। আমার মনে হয় না আমি কখনো তাকে ঘরে দেখেছি, বা আমি যতক্ষণ থাকি ততক্ষণ হয়তো বা ওনার ঘরে থাকার সময় নয়। পড়ানো চলতে থাকে। এদিকে ক্যাম্পাসে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা জাস্ট কাগজের কয়েকটা সাইন ছাড়া আর কিছুই নাই। আমাদের সাথে ঠিকমতো কথা হয় না। ওই দেখা গেল সারাদিনে একবার ফোনে কথা হয়, সে তার মতো তার মেসে থাকে, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায় চারপাশ। যখনই কিছু না হয় 3-4 দিন পর আমার সাথে আর ভালো ব্যবহার হয় না। আমি অবশ্য আমার টিউশনি, আমার অবস্থান নিয়ে অনেক ভালো ছিলাম। তার খারাপ লাগাগুলো ফিরে ফিরে যেত আমার চোখের সামনে থেকে।
আমি আমার অবস্থান নিয়ে যেহেতু ভালো ছিলাম, তার ভালো খারাপ লাগাটা আমার দৃষ্টিতে আর তেমন পড়তো না। আমার কাছে তখন আমার স্বামীকে মনে হতো অথর্ব, অপ্রয়োজনীয় একটি যুবক। কিছু সময় এমনও মনে হতো বিয়ে করাটাই ছিল হয়তোবা আমার সবচেয়ে বড় ভুল। ততদিনে লোভের নেশায় আমাকে পেয়ে বসেছে। সত্যিকার অর্থে আমি অপেক্ষা করে থাকতাম, অর্ণব সাহেব বুঝি এই আমাকে কোনো গিফট করেন, এই আমাকে কোনো গিফট করেন। প্রথম দিকে আমি তার চোখে কখনো নোংরা কিছু দেখিনি, তবে আমি কথা বলার সময় কেমন করে যেন তিনি আমার মুখের দিকে তাকিয়ে থাকেন। কিছুটা বিব্রত হয়, কিছুটা ভালোও লাগে। আমার মনে হয় অর্ণব সাহেব আমাকে কিছু বলতে চান, আর আমিও না কান পেতে যেন কিছু শোনার জন্য অপেক্ষায় থাকি। আমার ছাত্রীর মাসিক পরীক্ষাটা ঘনিয়ে আসে। আমি মন প্রাণ উজাড় করে দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যতখানি করা দরকার, আমি আরও আধা ঘন্টা আগে গিয়ে আরও আধা ঘন্টা পরে আরও বেশি সময় নিয়ে সময় কাটাতাম। আমার স্টুডেন্টকে মন প্রাণে উজাড় করে দিয়ে পড়াতাম। যথাসময়ে পরীক্ষা হলো, আমার স্টুডেন্ট অভূতপূর্ব ভালো রেজাল্ট করলো, যা তার বাবা মা কল্পনাও করেননি। যে মেয়ে 65% নাম্বার উঠাতে পারতো না, সেই মেয়ে প্রতিটি সাবজেক্টে হিসাব করলে গড়ে 87% নাম্বার ওঠায় এবং একটা ভালো অবস্থানে চলে যায়। আমার স্টুডেন্টের গার্ডিয়ানরা এত বেশি খুশি হয় যে ছোটোখাটো একটা পার্টি দিয়ে ফেলে বাসায়। পার্টি শেষ করার পর আমাকে অবাক করে দিয়ে অর্ণব সাহেব আমার হাতে একটা গিফট বক্স উঠিয়ে দেন। বাইরে থেকে র্যাপিং পেপারে মোড়ানোর জন্য। আমি জানতে পারিনি ভেতরে কি আছে। আমি মনে করেছিলাম কোনো শোপিস টোপিস বা এই টাইপের কিছু, কিন্তু আমি যখন হলে গিয়ে র্যাপিং পেপারটা খুলে প্যাকেটটা ওপেন করি, তখন সেখানে দেখি নোকিয়া লুমিয়ার সে সময়ের ব্র্যান্ডেড একটি ফোন। আমি যদিও একটা চায়না অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তারপরেও নোকিয়া লুমিয়া ছিল আমার জন্য অসাধারণ কিছু প্রাপ্তি। আমার মনে হয় আমার সবচেয়ে বড় গিফটটা আমি পেয়ে গিয়েছি। এত বড় গিফট আমার জীবনে আমাকে কেউ করেনি। অদ্ভুত রকম এক ভালো লাগা কাজ করতে শুরু করে অর্ণব সাহেবের প্রতি। লোকটা আমাকে এত কেয়ার নেন। সময় গড়িয়ে যায়, আমার পড়ানোর উৎসাহ বাড়ে, কিন্তু এই উৎসাহের পাশাপাশি আরেকটা লোভ আমাকে তাড়া করে বেড়ায়। কখন যেন অর্ণব সাহেব আমাকে কোনো গিফট করে বসেন। অবশ্য আমার এই আশায় আমাকে হতাশ হতে হয়নি। প্রতি সপ্তাহে কোনো না কোনো অজুহাতে তিনি আমার হাতে খাম উঠিয়ে দিতেন। সেখানে অনেকগুলো টাকা থাকতো। এভাবেই আমার পোশাক পরিচ্ছদের চেঞ্জ হয়ে গেল। ওদিকে বেচারা স্বামীর অবস্থা ত্রাহি ত্রাহি। তার পরনের কাপড়গুলো শতছিন্ন। আমি ভুলতেই বসেছি আমার একজন হালাল স্বামী আছে, কিন্তু আমি তখন অর্ণব সাহেবে মশগুল। অর্ণব সাহেব উদার হয়ে আমাকে খাম পাঠাতে থাকেন, আর আমি অর্ণব সাহেবের প্রতি আকর্ষিত হতে থাকি। একদিন আমার অফ ডে,
সম্ভবত দিনটি রবিবার। আমার ওই দিন টিউশনিতে যাওয়ার কথা নয়। হঠাৎ করে একটা ফোন আসে। ম্যাম, আপনি কি হলে আছেন? আমি খুবই ভদ্রতা এবং বিনয় নিয়ে বলি, হ্যাঁ ভাইয়া, আমি হলে আছি। একটু বাইরে বের হতে পারবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি অবশ্যই বলে আমি তার কাছ দিয়ে 15-20 মিনিট সময় চেয়ে হন্তদন্ত হয়ে আমি যতটুকু আমার সাধ্য ছিল ততটুকুর ভিতর নিজেকে আকর্ষণীয় করে সবচেয়ে ভালো ড্রেসটা পরে হালকা মিষ্টি মেকআপ প্রলেপ দিয়ে বের হয়ে আসি। অর্ণব সাহেব কোনো কথা না বলে আমাকে বলে, গাড়িতে উঠুন। গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তো চলছে। যখন গাড়ি উত্তরা ক্রস করলো তখন আমার মনের ভিতর একটু সংশয়, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? তো উনি বলেন, আপনি তো শুধু মেয়েকে পড়াচ্ছেন, অনেক দিন তো কোথাও ঘোরেন না, চলেন আমরা একটু ঘুরে আসি। আমরা যেতে 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 বেশ কিছু গল্প হলো। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় যাওয়ার পর হঠাৎ করে জঙ্গল ঘেরা একটা রাস্তার ভিতর দিয়ে গাড়ি ঢুকলো। আমার কিছুটা ভয় লাগছে। কিছুক্ষণ পর একটা কটেজের সামনে গিয়ে উপস্থিত হলাম। পরিত্যক্ত নয়, সব কিছু সাজানো গোছানো। একজন মাত্র কেয়ারটেকার গাড়ির শব্দ শুনেই হন্তদন্ত হয়ে ছুটে আসলো। সালাম দিল। কেয়ারটেকার এবং ড্রাইভারকে লাঞ্চের ব্যবস্থা করতে বলে তিনি আমাকে নিয়ে ভিতরে যাচ্ছেন। আমি কাঠ, কোনো কথা বলতে পারছি না। আসলে গলা অবধি তার এত বেশি টাকা নিয়েছি বা এত বেশি তার কাছ দিয়ে সুবিধা নিয়েছি, বা আমার কাছে ওই সুবিধাগুলো এত বেশি ছিল যে একটা শব্দ করার সাহস আমি পাচ্ছিলাম না। এদিকে আমি ভয়ে ছিলাম আমার স্বামী আমাকে ফোন করে ফেলে কিনা। আমার জীবন ব্যবস্থার পরিবর্তন তো পুরুষটার নজর এড়ায়নি। অভিমানেই হয়তো বা কথা বলে না, কিন্তু মানুষটা আমাকে তো ভালোবাসে। এতটুক অনুভূতি একজন নারী হিসেবে আমি জানতাম, কিন্তু বড় হবার টাকা পয়সা বিলাসিতার লোভে তখন আমি আমার বিবেকের চেতনায় টোকা দিয়ে ওই অবস্থা থেকে বের হতে পারিনি। আমি অনেক ক্ষেত্রে ভুলেই যেতাম আমার স্বামী আছে। যাই হোক, কটেজে যাওয়ার পর ড্রয়িং রুমে আমরা সোফায় বসলাম। তিনি আমার পাশে না বসে সামনে বসলেন। বসার পর তিনি আমাকে বোঝাতে চাইলেন তিনি আমাকে খুব ভালো জানেন। আমার প্রতি তার একটা দুর্বলতা কাজ করে। আমি সলজ্জভাবে এড়িয়ে গেলাম। আমার মনের ভিতরের বাসনাটা আছে, কিন্তু নারী তো, আমি তো হুট করে আর হ্যাঁ বলতে পারি না। আমাকে তো জয় করে নিতে হয়। আমি এদিক ওদিক বিভিন্ন বুঝ দেওয়ার চেষ্টা করলাম, আমার হাজব্যান্ড আসে এটা বলার চেষ্টা করলাম। অর্ণব সাহেব ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা আমাকে বললেন, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার সাথে একটা সম্পর্কে যেতে চাই এবং আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিব।
আমি হাসবো নাকি কাঁদবো আমি জানি না। আমি ওনাকে বললাম যে আপনারা ধনী মানুষ, আমি ওনাকে বললাম অর্ণব সাহেব আপনারা বড় লোকেরা টাকা খরচ করেই হয়তো বা সব কিছু পেতে চান। তিনি আমার সামনের সোফা থেকে বের হয়ে আমার পাশের সোফায় এসে বসলেন। এক হাতে আমার হাত ধরে বললেন, আমি আমার অর্থ সম্পদ দিয়ে যা কিনতে পারিনি আমি ভালোবেসে সেটা নিতে চাই। আমি আসলে কিভাবে তাকে প্রত্যাখ্যান করব জানি না। গলা অবধি তার অবদানে আমি ডুবে আছি। কেয়ারটেকার আসলো, খাবার দাবারের ব্যবস্থা হলো, খেলাম, টিভিতে কিছু অনুষ্ঠান দেখলাম। এরপর আস্তে আস্তে বের হয়ে আসলাম। উনি আমার সাথে কোনো ধরনের অভদ্রতা বা জোর করার চেষ্টা করেননি। এটুকুই যেন ছিল আমার কাছে অনেক কিছু। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি তখনই করে বসি। আমি আসলে আমার স্বামীকে বাদ দিয়ে তার জায়গায় অর্ণব সাহেবকে মনে মনে বসাতে শুরু করি। যথাসময়ে ফিরে আসি এবং আমাকে তিনি আরও অনেকগুলো টাকা, কিছু কাপড়, যে সমস্ত জায়গায় আমি যাওয়ার চিন্তাও করি না সেখান থেকে সবচেয়ে দামি দামি কাপড়গুলোর ব্যবস্থা করে দিলেন, অনেকগুলো টাকার ব্যবস্থা করে দিলেন। আমি না খুশিতে আত্মহারা হয়ে হলে ফিরে আসলাম। এরপর রাত জেগে কথা বলা, টেক্সট করা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ালো। অর্ণব সাহেব আমাকে তার ভালোবাসায় জড়াতে চান, আমি বিভিন্নভাবে অ্যাভয়েড করে যাই। সত্যিকার অর্থে আমি এমনভাবে চেয়েছিলাম যে যাতে করে আমার হাত থেকে সরে যাওয়ার তার কোনো উপায় না থাকে, কিন্তু খুব অল্প সময়ে আমি আমার উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করি। আমি টের পাই আমি এক অদ্ভুত আকর্ষণে জড়িয়ে গিয়েছি এবং আমি তার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছি। তিনি একটু একটু করে আমাকে দখল করে নিয়েছেন আর আমি একটু একটু করে তার সকল প্রস্তাবনায় রাজি হতে শুরু করেছি। মহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো, আবার আমার হলের বাইরে গাড়ি চলে আসলো। আবার আমরা একসাথে গাজীপুর রিসোর্টে গেলাম। রিসোর্ট ঠিক বলা যাবে না, বাংলোতে গেলাম। এবার আর সর্বনাশের কিছু বাকি নেই। আবেদনটা আমার তরফ থেকেই বেশি ছিল, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এরপর উন্মুক্ত উত্তেজনায় দুজন মানুষের হয়ে গেলাম। কিন্তু লিসেনার্স, এখানে দুজন মানুষ হয়ে যাওয়ার মানে শারীরিকভাবে দুজনকে সঁপে দিলাম। অর্ণব সাহেব দুহাত ভরে নিলেন আর ওখান থেকে বের হওয়ার পর আমার জন্য ঠিক রোজকার মতো টাকার প্যাকেটটা বড় হতে থাকলো, গিফটের পরিমাণগুলো বাড়তে থাকলো। আমার তার প্রতি আগ্রহটা আরও বেশি বাড়তে লাগলো। মাঝখান দিয়ে আমার স্বামী রুবেলের সাথে আমার সম্পর্কটা নেই বললেই চলে। আমি তার ফোন পিক করি না, যখনই বা কথা হয় আমি শুধু বলি, যেদিন চাকরি বাকরি বা প্রতিষ্ঠিত হয়ে আসতে পারবে সেদিন এসো, আমি বিয়ে করে আমি আনুষ্ঠানিকভাবে তোমার সাথে যাব, কিন্তু এইভাবে গোপন সম্পর্ক রাখা আমার আর সম্ভব নয়।
আমি একটু একটু করে অর্ণব সাহেবের জন্য আমার বৈধ স্বামীকে সরিয়ে দিচ্ছি, দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছি। আর অর্ণব সাহেব উদার, আসলে তার অর্থ সংস্থান যে কত বেশি আমি জানতাম না। এতদিন তিনি তেনার ইচ্ছায় দিতেন, এখন আমার যেখানে যা প্রয়োজন আমি চেয়ে নেই। আমি আমার চারপাশের সব কিছুতে আমি তাকে ব্যবহার করতে থাকি, বিনিময়ে তিনি আমাকে ব্যবহার করতে থাকেন। ইন দ্য মিন টাইম আমরা ডিসিশন নেই, আমাকে বলা হয় আমি যেন হল ছেড়ে দিয়ে একটা বাসা নেই, ছোট্ট একটা বাসা তিনি আমার জন্য ব্যবস্থা করে দিবেন। আমি অগত্যা রাজি হই। তিনি আমার কাছ দিয়ে 15 দিন সময় নেন এবং সুন্দর একটি 2 রুমের বাসা ওয়েল ডেকোরেটেড করে দেন। এমন কোনো সুযোগ সুবিধা ছিল না যে সুযোগ সুবিধা আমার ওই বাসায় না ছিল। ফ্রিজ, টিভি থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, দামি বিছানা, ডাইনিং টেবিল, সোফা, পুরো দস্তুর। আমি মহারানী। আমার তখন কত পাওয়ার! আমার কাছে টাকার কোনো অভাব নেই, আমার কাছে ঘরের ঘরের থাকার জায়গা, উন্নত জীবনযাপন, প্রতি সপ্তাহে শপিংয়ে যাওয়া। এর মাঝে যে কাজটি সবচেয়ে বেশি অবহেলার হয়ে গেল সেটা হচ্ছে তামান্নাকে পড়ানো। আমার আর আগের মতো আগ্রহ নেই। মাঝে মধ্যে আমি খারাপ ব্যবহার করে ফেলি। মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আস্থা করতো। আমি একটু একটু করে মেয়েটাকে হিংসা করতে শুরু করি। আমার কাছে যেন মনে হয় তামান্না যদি না থাকতো তাহলে এই জায়গাটা, এই ঘরটা জাকিয়ে দখল করাটা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। লিসেনার্স, সত্য বলতে আমার বন্ধুবান্ধব, আমার স্বামী বলে আমি নাকি অনিন্দ সুন্দরী, আমাকে দেখতে নাকি ভীষণ সুন্দর। আমার দিকে চেয়ে চেয়ে নাকি খালি পেটেও একদিন থাকা যায়। আমার স্বামী আমাকে অনেকবার কথা বলেছে। প্রথম দিকে ভালো লাগতো, এখন তো তার সাথে যোগাযোগটাও নেই। ফোন দিলে ফোন ধরি না, আমার ঠিকানা তাকে জানাই না। আর যেহেতু বিয়ের বিষয়টা গোপন ছিল, সেও জোর করো না বিষয়টা যাতে জানাজানি না হয়ে যায়। অর্ণব সাহেবের চাহিদা বেড়েই চলেছে। সকাল দুপুর রাত তিনি যখনই সময় পান আমার কাছে এসে সময় কাটিয়ে যান। আর হ্যাঁ, ওই যে একটা বিষয়ে কিন্তু কোনো অভাব হয়নি, সেটা হচ্ছে টাকা, অর্থ, আভিজাত্য। উনি গুলশানের নাম করা ব্যবসায়ী। আমি যদি আপনাদেরকে নাম বলি, এক নামে আপনারা ওনাকে চিনবেন। আমি তার এবং আমার নিরাপত্তার খাতিরে নাম বলছি না, মাঝখান দিয়ে শুধু বলে যাচ্ছি আমার জীবনের ভয়ঙ্কর পরিণতির কথা। আমি একটা সময় অর্ণব সাহেবকে স্বামী ভাবতে শুরু করি। এদিকে অর্ণব সাহেবের স্ত্রীর এদিকে কোনো কর্ণপাত নেই। তিনি তার জব, লাইফস্টাইল, ফ্রেন্ড সার্কেল এগুলো নিয়েই খুব ভালো আছেন। এদিকে কি ঘটে গেল না ঘটে গেল এটা নিয়ে তার বিন্দু মাত্র আগ্রহ নেই। তামান্না পরবর্তী পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে। আমাকে ডাকা হলো। তামান্নার মা, অর্থাৎ আমার স্টুডেন্টের মা আমাকে বললেন, ম্যাম কোনো সমস্যা হচ্ছে কি? আমার বাচ্চাটা কেমন মনমরা হয়ে যাচ্ছে। ও তো মাঝখানে ভালো রেজাল্ট করছিল, ওর কি কোনো মানসিক সমস্যা হচ্ছে?
ভদ্রমহিলা যথেষ্ট পজিটিভ। তিনি আমাকে বললেন, এক কাজ করি, চলুন একদিন আমি আপনি তামান্নাকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাই। আমার টনক নড়ল। আমি বুঝতে পারলাম যে আমার আসল জায়গাটা কী ছিল, আমি কী ছিলাম, আমার দায়িত্বগুলো কী। হঠাৎ করে মনে হলো এই তামান্নার টিউশনিটা যদি না থাকে তাহলে হয়তোবা আমি অর্ণবকে হারাতে পারি। আর এই অর্ণবকে হারানোর সাথে সাথে হারিয়ে যাবে আমার এই সুখের সাম্রাজ্য, আমার সুখে থাকার এই সময়গুলো। আমি আবার তোর জোর করে তামান্নাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে অর্ণব সাহেব তো আসছেন, রেগুলার আসছেন। কিছুদিন ধরে আমার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করছি। আমার শরীরটা কেমন যেন হয়ে যাচ্ছে। যথেষ্ট প্রোটেকশন ছিল, কিন্তু তারপরও কোনো এক অসাবধানতায় আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। লিসেনার্স, সত্যি বলতে আমি যেটা লুকিয়ে যাচ্ছিলাম আমি না লুকিয়েই বলে ফেলি, আমি নিজ ইচ্ছায় প্রেগন্যান্সিটা নিয়ে নেই। কারণ আমার অর্ণব ছাড়া চলবে না। আমার যে স্ট্যাটাস, আমি যে অবস্থানে এখন অবস্থান করছি, এই অবস্থান ধরে রাখতে হলে অর্ণবকে আমার চাই, সেটা যে কোনো উপায়ে। না হলে আমার এই সাম্রাজ্য ভেঙে যাবে, আমার সুখে থাকা ভেঙে যাবে। যে কোনো মুহূর্তে আমার সুখী হওয়া চাই। এমন একদিনে অর্ণব আমার কাছে আসলে আমি অর্ণবকে জানাই আমি প্রেগনেন্ট। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। সে আমাকে বলল, যত টাকা লাগিয়ে দেশে না হোক বিদেশে, আমি চাই এই বাচ্চা যেন পৃথিবীতে না আসে। আমি সমান দৃঢ়তায় বললাম, না, আমি এই বাচ্চাটাকে রাখতে চাই। আপনি আমার সাথে আনন্দ করে চলে যাবেন আর সার্টিফিকেট নেবেন না, এটা তো হয় না অর্ণব সাহেব। আমি এই বাচ্চাটাকে রেখে দিতে চাই। আপনিই তো আমাকে বলেছেন আপনি বিয়ে করে সংসার করবেন। প্রকৃতপক্ষে আমার কাছে বিয়ে বা সংসার থেকে বড় কথা আমার স্ট্যাটাস, আমার আর্থিক যোগান। আমি যে জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি, এই জীবনে চলতে হলে অর্ণব সাহেবকে আমার লাগবে। আমি তাকে ব্ল্যাকমেইলের পরে ব্ল্যাকমেইল করে যাই, কিন্তু হঠাৎ করে তিনি আমার কাছে আশাবাদ দিয়ে দেন। আমি তামান্নাকে পড়াতে যাই, আমি অপেক্ষা করে থাকি, কিন্তু কেন জানি তার সাথে আমার আর দেখা হয় না। আমি ফোনে বারবার ফোন করতে থাকি, রাতে দিনে। একটা সময় আমার ফোন নাম্বারটা ব্লক লিস্টেড হয়ে যায়। আমি তাকে আর ফোন করেও পাই না। আমি প্রতিদিন আমার ছাত্রীকে পড়াতে গিয়ে অধীর আগ্রহে বসে থাকি। ইনফ্যাক্ট আমি তামান্নাকে জিজ্ঞেসও করি, তোমার বাবা নেই বাসায়? আমি শুনি তিনি বাসায় নেই। এভাবে প্রায় 15 থেকে 20 দিন পর হঠাৎ করে আমার বাসার কলিং বেলে রিং হয়। আমি হন্তদন্ত হয়ে দরজাটা খুলে দেই। সে ভেতরে ঢুকলে জাপটে ধরি, এতদিন কোথায় ছিলে, তুমি কেন আমার সাথে এমন করছো? অর্ণব সাহেব সেদিন খুব ধীর স্থির পরিপাটি ভদ্রলোক। আমাকে সরিয়েও দিলেন না, কোনো রাগও দেখালেন না। পোষা আদুরে বিড়ালের মতো আমার মাথায় হাত বোলাতে বোলাতে আমাকে বললেন, লক্ষ্মীটি, এখনই বাচ্চাটা রেখে দেওয়ার সময় নয়। আমরা আগে একটু সামাজিকভাবে সেটেল হই,
তারপর না হয় দেখা যাবে। তিনি আমার জন্য অনেক বড় অঙ্কের একটা টাকা এনেছিলেন। তিনি আমাকে চিটাগং ঘুরতে নিয়ে যাবেন, কক্সবাজার ঘুরতে নিয়ে যাবেন, সেন্ট মার্টিন ঘুরতে নিয়ে যাবেন, এমন অফার করেন। কিন্তু সত্যিকার অর্থে আমি স্থায়ী চাই। আমি চাই তার উপর আইনি অধিকার, যাতে করে তার সম্পদ ও অর্থের উপর আমার বৈধ অধিকার জন্মায়। আমার যেন তার দয়ার উপর ভিত্তি করে তার অর্থ ব্যবহার করা না লাগে। আমি রাজি হইনি। শারীরিক অসুস্থতার কথা বলে আমি ওনাকে না করে দেই, কিন্তু টাকা কিন্তু আমি রেখে দেই। ওগুলো আমার খুবই প্রয়োজন। লিসেনার, সেদিকে আমার স্বামী বেচারা হন্যে হয়ে ঢাকা শহরের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে একটা চাকরির খোঁজে। আমাকে হাজারবার রিস্ক করার চেষ্টা করছে, ফোনের পর ফোন দিচ্ছে। আমার সেই পুরনো ভাঙাচোরা ফোনটি আমি ভাগাড়েই রেখে দিয়েছি। কখন ফোন আসে, কখন ফোন না আসে, হয়তো বা 2-1 দিন পর আমি চেক করি, আমি জানাই আমি খুব ব্যস্ত আছি। লোকচক্ষুর ভয়ে সে আমাকে হয়তো বা কিছুই বলতে পারে না। এদিকে অর্ণব সাহেবের যে ঘৃণ্য চক্রান্ত ছিল আমাকে ঘিরে, এটা আমি বুঝতে পারিনি। আসলে হৃদয়ের সংযোগহীন যে প্রেম, তার মোহ একটা সময় পর কেটে যায়। সবাই যদিও বলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে নাকি একটা যুগ পার করে দেওয়া যায়, এমন অনিন্দ সুন্দর আমি, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর যত সুন্দরী হোক না কেন, যদি ভালোবাসায় কোনো কিছু জয় না করতে পারে, তার চাহিদা এক সময় শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই। অর্ণব সাহেব এখন আর আমাকে ভালোবাসেন না। তিনি আমার মুখটা বন্ধ করতে চান। তার সামাজিক অবস্থান যাতে নড়বড়ে না হয়ে যায়, তার জন্য আমাকে চিরতরে শেষ করে দিতে চান। আমি কিছুটা বুঝে যাই, এবং এক অজানা আতঙ্ক আমাকে গ্রাস করে রাখে। কিন্তু দর্শক জানেন তো, দুর্নিবার লোভ মানুষকে মানুষ রাখে না, হিতাহিত জ্ঞান শূন্য করে দিয়ে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। একদিন সকালবেলা কিছু লোক আমার বাসার সামনে আসে, কলিং বেল দেয়। আমি খুলে দিলাম। আমাকে বলে, ম্যাম আমাদের সাথে একটু বাইরে যেতে হবে। বললাম, কেন? আমি আপনাদের সাথে বাইরে যাব কেন? তারা বলেন, অর্ণব সাহেব আপনার সাথে একটু বসবেন, আপনার হাজব্যান্ড এসেছে অর্ণব সাহেবের চেম্বারে, কিছু সমস্যা হচ্ছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রুবেল কিভাবে যোগাযোগ করলো অর্ণবের সাথে? আমি অবাক হয়ে গেলাম। আমার সব কিছু যেন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যেতে লাগলো। আমার সব জারি জুরি তাহলে কি ফাঁস হয়ে গেল? আমি আসলে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমি তাদের সাথে গাড়িতে উঠলাম। আমি রুবেলকে কলের পরে কল দিয়ে যাচ্ছি, কিন্তু ফোন সুইচড অফ। বহুকাল পর রুবেলের জন্য আমার বুকের ভিতর যেন হাহাকার করে উঠল। অর্ণব কি ওর কোনো ক্ষতি করেছে? অর্থের লোভের মোহ থেকে বের হয়ে এই প্রথম আমার অনুভূতি হলো আমার স্বামীর জন্য। অর্ণব কি ওর কোনো ক্ষতি করে ফেলেছে? আমি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এক রাশ শক্তি সঞ্চার করে আমি সেখানে যাই। আমি যখন আমাকে যেখানে নেওয়া হলো, আমি অবাক হয়ে দেখলাম সেটি
গাজীপুরের কোনো এক অখ্যাত প্রাইভেট হসপিটাল। আমি সেখানে গিয়ে দেখলাম অর্ণব দাঁড়িয়ে আছে, সাথে কিছু ডাক্তার নার্স। আমাকে 3 তলার কোণার একটি রুমে অপারেশন থিয়েটারে নেওয়া হলো, জোর করে টেনে হিচড়ে। লিসেনার্স, বিশ্বাস করুন আমি যেতে চাইনি। এরপর যেটা হলো সেটা তো আপনাদের এত সময় বোধগম্য। অ্যাবর্শন। যেহেতু আধুনিক কোনো ব্যবস্থা ছিল না, সনাতনী পদ্ধতিতে অ্যাবর্শন করা হলো। আমার জীবন যেন শেষ হয়ে যাচ্ছিল। অ্যাবর্শন হয়ে গেল। আমাকে হসপিটালের বেডে রেখে সবাই চলে গেল। কিন্তু হ্যাঁ, ওই যে টাকা, পর্যাপ্ত টাকা পয়সা হসপিটালে দেওয়া ছিল। আমাকেও 2 খামে প্রায় 3 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। আমার সুচিকিৎসা হলো এবং চিকিৎসা শেষে আমি ফিরে আসলাম। আমার বাসার একটা চাবি অর্ণবের কাছে ছিল। আমি ঘর খুলে ভেতরে ঢুকতেই টেবিলের উপর একটি চিরকুট এবং তার উপর কিছু ফুল রাখা দেখলাম। চিরকুটটা ছিল এমন, আমার নাম দিয়ে শুরু করে, তুমি বয়সে এখনো পরিপক্ক নও, তোমার আবেগ তোমার বাস্তবতাকে এখনো ছাড়িয়ে যায় বারবার, তুমি বাস্তব অবস্থা বুঝো না। এত দ্রুত সব কিছু চাইতে হয় না লক্ষ্মীটি, একটু সময় দাও, আমি তোমার সব ঠিক করে দেব। তুমি আমাকে ভুল বোঝো না। আমি ভুল কি ঠিক বুঝলাম জানি না, তবে কেন জানি ওই মানুষটার প্রতি আমার আকর্ষণ বলতে আর কিছু থাকলো না। কিন্তু ওই যে লোভ একবার যাকে পেয়ে বসে, তার কোনো কিছুই অবশিষ্ট থাকে না। টাকার লোভটা তখনও আমার যায়নি। আমি কি করলাম, আমি কিছু ভালো কথা বলে, ফোনে কথা বলে আমি আবার তাকে আমার কাছে ডাকলাম এবং সুকৌশলে আমি মোবাইলে কিছু ভিডিও চিত্র, স্থির চিত্র ধারণ করে রাখলাম, তাকে বুঝতে না দিয়েই। সে তার মতো এসে আমার সাথে সময় কাটিয়ে গেল, আমাকে অনেক শপিং করে দিল, কিন্তু আমার হাতে রইল সেই ভিডিওগুলো। আমি একটা পর্যায়ে তাকে বললাম, আমি তোমার সাথে দেখা করতে চাই। লিসেনার্স, ইন দ্য মিন টাইম টিউশনিটা কিন্তু আমি ছেড়েই দিয়েছি। আমি আর ওই বাসায় পড়াতে যাই না, আমার সাথে ওই বাসার কোনো যোগাযোগ নেই। যদিও তামান্নার মা কয়েকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি কথা বলেছি, আমি বলেছি আমি প্রচণ্ড ব্যস্ত আছি, আমার পরিবার নিয়ে অনেক সমস্যায় আছি, আমি আপাতত আসতে পারছি না, পরবর্তী যদি আবার কখনো সময় পাই আমি আসব। আমি সুকৌশলে বাইরে গিয়ে অর্ণবের সাথে দেখা করি। আমি অনেকগুলো কপি করে রেখে দিয়েছিলাম আরও দুইটি মোবাইলে আমি কপি করে রেখে দিয়েছিলাম। আমি অর্ণবের সাথে দেখা হলে আমি তাকে সে সময় হুমকি দেই, যদি সে আমাকে বিয়ে না করে, সামাজিক স্বীকৃতি না দেয়, আমি এই ভিডিওগুলো নিয়ে ছড়িয়ে দিব এবং পুলিশে কেস করব। এক মুহূর্তের জন্য জানেন দর্শক, তাকে বিচলিত মনে হয়নি।
সহাস্য একটা মুখে আমাকে বলল, কত টাকা চাও তুমি? আমি বললাম, আমি টাকা নই, আমি তোমার স্ত্রী হতে চাই। অর্ণব বলল, দেখো, তোমার সাথে আমার যা হয়েছে সেটা টাকার সম্পর্কের ভিত্তিতে। তোমার জন্য আমি প্রচুর টাকা খরচ করেছি, ভবিষ্যতে আরও খরচ করতে রাজি আছি, কিন্তু আমার ঘরে যাওয়ার ইচ্ছাটুকু তুমি করো না। তুমি দেখতে সুন্দরী, তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু তোমাকে নিয়ে ঘর সংসার এটা কখনো আমার চিন্তায় আসেনি। আমি তখন কাতরভাবে বলি, তাহলে আমাকে কেন মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন? উনি হেসে দিয়ে বললেন, ওই স্বপ্ন না দেখালে আমি কি তোমাকে এভাবে পেতাম? আমি অবাক হয়ে গেলাম, এবং আমি কত অপরিণত, এবং আমাকে কিভাবে ধোঁকা দেওয়া হলো আমার একটা লোভের উপর ভিত্তি করে, আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। তারপরেও শেষ আশা নিয়ে আমি তার সাথে সুসম্পর্ক রেখে গেলাম। ইন দ্য মিন টাইম একটি কাজ সে করেছে, আমার ব্যাংক ব্যালেন্সে অনেক মোটা একটা টাকা তিনি দিয়ে দেন। ঢাকা শহরে আমাকে একটা ফ্ল্যাট কিনে দেন, বিনিময়ে আমি তার সামনে সমস্ত এভিডেন্সগুলো ডিলিট করে দিই। তিনি আমার সমস্ত ফোনগুলো সিজ করে নিয়ে আবার নতুন করে আমাকে ফোন কিনে দেন। এরপর থেকে আমার ঘরে তিনি আর আসতেন না, আমাকে ফোন দিতেন এবং তার পছন্দ মতো জায়গায় যেতাম। মানুষের মনোদ্বৈধতা কেমন! আমি যখন এমনটা করছি তখন রুবেল চাকরি পেয়েছে। রুবেল বিসিএসের ট্যাক্স ক্যাডার, ঢাকায় পোস্টিং, এবং যথেষ্ট প্রভাব নিয়ে আমার সাথে যোগাযোগের চেষ্টা করছে, আমাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি দুটা নাই। এরই মাঝে অর্ণব দেশের বাইরে চলে যায়। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, প্রায় 3 মাস। যখন আমি শিওর হয়ে গেলাম যে তার সাথে আমার আর কখনো যোগাযোগ সম্ভব নয়, আমি না রুবেলের কাছে ফিরে গেলাম। রুবেল ছেলেটাও না ভীষণ বোকা। সে আমাকে কোনো কিছু না জেনেই গ্রহণ করে নিল। সত্যি কথা বলতে, তার ভালোবাসা তো মিথ্যা ছিল না। তার সমস্ত পরিশ্রম সব কিছু ছিল আমাকে ঘিরে, আমাকে একান্ত করে পাওয়ার জন্য, সামাজিক স্বীকৃতি দিয়ে। আমি যখন রুবেলের সাথে সম্পর্কটা কন্টিনিউ করি সব কিছু গোপন করে, আমার ব্যাংকে টাকা আছে, আমার অনেক কিছু আছে, ঢাকা শহরে ফ্ল্যাট আছে, ভাড়া দিয়ে দিয়েছি। আমি রুবেলের সাথেই সুন্দর করে সংসারটা গুছিয়ে ওঠার চেষ্টা করছি। কিন্তু লিসেনার্স, উপরওয়ালার বিচার বড় ভয়ানক। আমি যখন রুবেলের সাথে সুখের স্বপ্ন দেখছি, আমি কখনো খেয়াল করিনি, হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার গা গোলাচ্ছে, বমি হয়ে যাচ্ছে। আমি যখন টেস্ট করাই তখন আমি দেখি আমি প্রায় 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু আমি রুবেলের সাথে থাকি মাত্র 1 মাস হলো। অর্থাৎ অর্ণব যাওয়ার সময় ঠিকই আমার শরীরে বীজ পুঁতে রেখে গেছে। সে আর ফিরছে না, কিন্তু আমি তাকে যে অপমান, অপদস্থ আর ব্ল্যাকমেইল করেছি তার যোগ্য প্রতিশোধটা হয়তো বা নিয়ে গিয়েছে। এর জন্য আমি তাকে দায়ী করব না, এটা আমার লোভের ফল।
লিসেনার্স, আমি প্রচণ্ড রকম বিষণ্ণতায় ভুগছি। আমি কি করব? আমি কি আবার অ্যাবর্শন করব? রুবেল যদি কোনোভাবে জানে আমি প্রেগনেন্ট, হয়তো বা সে অনেক খুশি হবে, কিন্তু সে জানবে না আমার প্রেগনেন্সি 3 মাস আগে, যখন তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্কই ছিল না। আর যদি জানে, সে কি আমাকে আর কখনো গ্রহণ করবে? আমি লভ থেকে বের হতে পারিনি। লিসেনার্স, সত্যিকার অর্থে একটা পর্যায়ে আমার শরীর এতটা খারাপ হয়ে যায় যে রাতের বেলা আমি অজ্ঞান হয়ে পড়ি। রুবেল আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি হসপিটালাইজড হই। সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রুবেলের হাতে রিপোর্ট যায় আমি প্রায় 13 সপ্তাহের প্রেগনেন্ট। রুবেলের মাথায় আকাশ ভেঙে পড়ে। একটা ছেলে এত অবহেলার ভালোবাসা তারপরও আঁকড়ে ধরে রাখতে পেরেছে, কিন্তু এটা মেনে নিতে পারেনি যে আমি অন্য কোথাও দিয়ে প্রেগনেন্ট। একটি শব্দও করেনি। আমাকে বাসায় এনেছে। বাসায় আনার পর আমার বাবা মাকে খবর দিয়েছে। আমাদের সম্পর্কের A to Z তার কাছে বলেছে। আমি প্রেগনেন্ট এটাও বলেছে। এর সাথে কাগজের কারাগারে ডিভোর্সের একটা কাগজ আমার পরিবারের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমি পৃথিবীর সব কিছু মেনে নিতে পারবো, সকল অপেক্ষা মেনে নিতে পারবো, কিন্তু আমার স্ত্রী অন্য কারো সুখের পায়রা, এটা মেনে নেওয়া আমার সম্ভব হবে না। রুবেল চলে গেল আমাকে ছেড়ে। এদিকে আদালতের কি যেন একটা মামলায় আমার নামে যে ফ্ল্যাটটা দেওয়া ছিল সেটিও বাজেয়াপ্ত হয়ে গেল। ব্যাংক ব্যালেন্সের কিছু টাকা, ওটাই আমার সম্বল। ও হ্যাঁ, আমার মিসক্যারেজ হয়ে যায়। আমি শারীরিকভাবে অনেকটা বিধ্বস্ত, শরীরটা ভেঙে গেছে। আমার দিকে তাকিয়ে আর কেউ সৌন্দর্যের পেলক পরশ পায় না। এখন আমি যে কোনো সাধারণ নারী। আমার বুকে এখন শুধু মাংসের গন্ধ। লিসেনার্স, যে ব্যালেন্সটা আমার আছে এটা দিয়ে মোটামুটি চালিয়ে আমার জীবন চলে যাবে, কিন্তু জানেন ভেতর থেকে এতটা ভেঙে গিয়েছে আর স্বাভাবিক জীবনে ফেরা আমার সম্ভব নয়। আমার কি আবার কোনো স্বপ্ন দেখা উচিত? অনেক তো অনুশোচিত হয়েছি। আমি কি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো? উপরে যে বসে আছেন সে কি সব কিছু ক্ষমা করে দিয়ে আমাকে আবার একটা স্বাভাবিক জীবন দিতে পারেন না? আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ কাকলি আপুকে। আপনার ঘটনাটি আমাদেরকে আপ্লুত করেছে, কিন্তু এর মাঝে আমাদের সমাজের নোংরা কিছু চিত্র ফুটে উঠেছে। ও, একটা কথা আপনাকে বলি, পৃথিবীতে আপনি মানুষের কাছে যাই থাকেন না কেন, সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করে দিতে প্রস্তুত যে কোনো মুহূর্তে। নিজেকে ফিরে পেতে চাইলে সৃষ্টিকর্তার কাছে এক নয়নে ক্ষমা চান সব কিছুর জন্য, আর ভিতর থেকে নিজেকে বদলে ফেলুন। একজন মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনার জীবনটাও সুন্দর হোক এই কামনা করি। লিসেনার্স, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ঘটনা নিয়েছিলাম আর যে নীল। পুরো সময়টাই ঘটনার কেমন লাগলো সেটা লাইক কমেন্টে জানাবেন, আর ঘটনার বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই স্পেশালি জানাবেন। আপনারা আপনাদের এমন ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন। আমরা এই লাইফ স্টোরি চ্যানেলের মাধ্যমে ঘটনাগুলোকে পৌঁছে দেব পৃথিবীর কোনায় কোনায়। তো ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।